হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, ইবিটিতে ইবিটি টেস্ট পেপার 2026 এর অঙ্কের যে সেট নাম্বার 3 আছে, এটা পৃষ্ঠা নাম্বার 94 এর একটা থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে একের একে আছে নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক। এটা আছে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, দুই ক্ষেত্রেই সমান লাভজনক নাকি বলা সম্ভব নয়। এটা চক্রবৃদ্ধি সুদ লাভজনক, কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের পরিমাণটা হিসাব করার সময় শুধু আসলের উপর হিসাব করা হয় না, যে সুদটা হয় সেই সুদের আবার সুদ হয়, সেই জন্য চক্রবৃদ্ধি সুদটা বেশি লাভজনক। তারপরে আছে এটা 2 দাগ, ax² + bx + c = 0, যেখানে a is not equal to 0। সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিচের কোনটি সত্য। এটা নিরূপক সমান 0 হয়, বাস্তব ও সমান হলে। তাহলে সমীকরণটি হলো ax² + bx + c = 0। তাহলে প্রশ্নানুসারে বীজদ্বয় সমান ও বাস্তব ও সমান বলা আছে। তাহলে b² - 4ac, এটাকে বলা হয় নিরূপক, এটা সমান 0 লিখতে হবে যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান। তাহলে b² এখানে, আচ্ছা 4ac-টা আগে লিখব। তাহলে 4ac সমান b², 4ac সমান b² বা ac সমান b²/4। তাহলে এখানে ac সমান b²/4 যে অপশানে আছে, ac সমান b²/4, অর্থাৎ অপশান সি সঠিক। অবিন্যস্ত রাশি তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়কে বলা হয়, এটা মধ্যমান। আচ্ছা, এখানে মধ্যক আছে, দুটো আছে মধ্যমান, সংখ্যাগুরুমান, নাকি কোনোটি নয়। এটাকে বলে মধ্যমা বা মধ্যক। তাহলে এটা মধ্যক হবে, অর্থাৎ এটা অপশন নাম্বার এ অপশন। তারপরে 4, দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:125 হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে। তাহলে ঘনক দুটির ব্যাসার্ধ যদি ধরে নিই x ও y, তাহলে সেখান থেকে আয়তনের অনুপাত লিখব এবং সেখান থেকে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত পাবো। তো আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r3, আর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 4 পাই r²। তাহলে এখানে ধরে নিই যে, মনে করি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে x ও y, অতএব আয়তনের অনুপাত প্রথমটার ক্ষেত্রে 4/3 পাই r3, দ্বিতীয়টার ক্ষেত্রে 4/3 পাই r3, এটা সমান আছে 8/125, বা 4/3 কাটছে, পাই কাটছে, তাহলে x³/y³ অর্থাৎ x/y³ সমান 8/125। তাহলে এটা হবে 8কে লেখা যায় 2 এর কিউব, 125কে লেখা যায় 5 এর কিউব। তো পেলাম x/y এটা সমান 2 এর 5। এরপরে বের করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত
সমান 4 পাই এক্স স্কোয়ার বাই 4 পাই ওয়াই স্কোয়ার। 4 পাই কাটলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এক্স বাই ওয়াই হোল স্কোয়ার সমান এখানে 2/5 তার হোল স্কোয়ার, তো 2 দুগুণ 4, 5 5 25, তাহলে অনুপাতটা হলো 4:25। এটা বি উত্তর 4:25। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা হবে। তাহলে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে ছবিটা কেমন দেখতে হয় দেখে নাও, তাহলে উত্তরটা দেওয়া সোজা হবে। তো মনে করলাম এটা একটা বৃত্ত আর এটা একটা বৃত্ত, তাহলে এই দুটো বৃত্ত হলে এই সাধারণ স্পর্শক এটাই, তাহলে কেবল এই একটাই সাধারণ স্পর্শক। তাহলে সাধারণ স্পর্শক অন্তঃস্পর্শ করেছে অর্থাৎ একটি অপরটির ভেতরে আছে, তাহলে সাধারণ স্পর্শক হবে একটি। ছয় আছে cos থিটা বাই 1 মাইনাস cos স্কয়ার থিটা এর মান cot থিটা নাকি রুট cos থিটা নাকি cos থিটা বাই রুট sin থিটা নাকি tan থিটা। cos থিটা বাই 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান cos থিটা বাই, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে এখানে যে 1 আছে এই একই জায়গাতে লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এবং মাইনাস cos স্কয়ার থিটাও আছে। cos স্কয়ার থিটা কেটে দিচ্ছি, তাহলে cos থিটা বাই রুট sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা এর বর্গমূল করলে আমরা পাই sin থিটা, তাহলে cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা অ্যাকচুয়ালি আমরা cot থিটা বলি, তাহলে এটা হবে cot থিটা। তাহলে আচ্ছা এটা হয়ে গেল, এটা ছিল, এটা 6 দাগ ছিল। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 1 180 টাকার 1 বছরের সুদ, 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে 180 টাকার 1 বছরের সুদ আসল যদি 198 টাকা হয়, এর থেকে এটা বিয়োগ করলে আমরা সুদের পরিমাণ পাবো। তাহলে আই সমান পি আর টি বাই 100, এই সূত্র প্রয়োগ করে এটা সহজে করতে পারবো। সূত্রটা দেখে নাও, আই সমান পি আর টি বাই 100। আই হচ্ছে সুদের পরিমাণ, পি আসল আর সুদের হার এবং টি হলো সময়। তাহলে এখানে কোনটার মান কি দেওয়া আছে সেটা দেখে দেখে কেয়ারফুলি লিখতে হবে। তো আই সমান, এটা সুদের পরিমাণ হবে 198 থেকে বিয়োগ করছি আসলটা অর্থাৎ 180 বিয়োগ করছি, তো 198 থেকে 180 বিয়োগ করলে আমরা পাই 18 টাকা। তারপরে পি অর্থাৎ আসল বলাই আছে 180 টাকা। সুদের হার বের করতে হবে, সময়টা টি দিয়ে আছে, এখানে বলা আছে যে 1 বছরে, তাহলে এটা 1 বছর। তাহলে আমরা সমীকরণটা লিখবো এখানে, যে আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100। এখন যদি বজ্রগুণ করি, আই নিচে 1 আছে, 1 দিয়ে পি আর টিকে গুণ, আই দিয়ে 100কে গুণ, তাহলে পি আর টি সমান 1 দিয়ে পি আর টিকে গুণ করলে পি আর টি থাকছে, আর 100-এর সাথে আই গুণ করলে 100 আই। আমাকে আর বের করতে হবে, তো লিখে ফেলবো আর ইজ ইকুয়াল টু
XY বাই PT। 100 লিখলাম, I এর মান আছে 18 লিখলাম, P এর মান 180 লিখলাম, T এর মান 1। 18 এবং 180 কাটলে 10 পাই, 10 এবং 100 কাটলে তাহলে এটা 10, অতএব অ্যাকচুয়াল কি হলো, আর সমান 10%, বার্ষিক সুদের হার এই 10% হবে, এখানে 10% বসবে। পি এর মান কত হলে পি মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না যদি এই এক্স এর পাওয়ারে 2 না থাকে, অর্থাৎ এখানে এক্স স্কোয়ারটাই না থাকে, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। তো আমরা এটা সহজে করতে পারবো যে এক্স স্কোয়ার না থাকতে হলে, দ্বিঘাত সমীকরণ যদি না হতে হয়, তাহলে আমাকে ওই এক্স স্কোয়ার যুক্ত পদটা থাকবে না। তাহলে প্রশ্নানুসারে এক্স স্কোয়ারের সাথে যে পি মাইনাস 3 আছে, এটা যদি আমরা শূন্য লিখতে পারি, তাহলে শূন্যর সাথে এক্স স্কোয়ার গুণ করলে শূন্যই হয়, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। পি মাইনাস 3 সমান যদি শূন্য হয় তবে, তাহলে পি সমান সেক্ষেত্রে হতে হবে 3, তাহলে পি এর মান 3। cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা এর মান কত হবে? এখানে আছে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। তো আমরা চাইলে কসকে সাইন করতে পারি এই কোণটাকে পাল্টে। আমরা জানি যে কস থিটা সমান, যদি সাইন দিয়ে লিখি সাইন হয় থিটার জায়গাতে 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ কসটাকে যদি সাইন লিখি এর জায়গাতে 90 ডিগ্রি মাইনাস এই পুরোটা হবে, অর্থাৎ কসকে যদি আমরা সাইন করে লিখি সাইন দিয়ে, তাহলে 40 ডিগ্রি প্লাস থিটার জায়গাতে আমরা লিখব 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস থিটা। 40 ডিগ্রি প্লাস থিটা দিয়ে থিটা লিখবো, বাট 90 ডিগ্রি মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা সমান, এখানে পাচ্ছি সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি মাইনাসে প্লাসে মাইনাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। তো এখানে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, অর্থাৎ 90 থেকে 40 বিয়োগ করে 50 পাই আমরা, তাহলে এখানে লিখব সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু, না সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সাইন, এখানেও সেম আছে 50 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা থেকে সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা বিয়োগ করছি, তাহলে এটা অ্যাকচুয়ালি 0। আচ্ছা, এরপর 4-এ আছে দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, এখানে হবে সমানুপাতি। অনুরূপ বাহুগুলি সমানুপাতি যদি একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হয়, তাহলে এইচ সমান কি হবে? তো এখানে আয়তন আছে ভি, ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ আর, তাহলে এগুলো লিখে নেব কি কি দেওয়া আছে। ভূমির ব্যাসার্ধ সমান আর, উচ্চতা সমান এইচ, আয়তনটা ভি দিয়ে লেখা আছে, আমরা আয়তনের সূত্র জানি পাই আর স্কয়ার এইচ। এখন আমাকে এইচ সমান লিখতে হবে, তাহলে আমরা লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু ভি বাই পাই আর স্কয়ার। তাহলে এইচ ইজ ইকুয়াল টু ভি বাই পাই আর স্কয়ার।
যদি 6, 8, 9 x প্লাস 2 x প্লাস 4 12 14 17 30 এবং 24 সংখ্যাগুলি যৌগিক গড় 13 হয় তবে x এর মান কত হবে? অ্যাকচুয়ালি যৌগিক গড় বলতে আমরা বুঝি সংখ্যাগুলোকে প্রত্যেককে যোগ করব, যোগ করে যে কটা সংখ্যা তত দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা যৌগিক গড় পাই। তাহলে সেটা সমান 13 বলা আছে, এখান থেকে x এর মান বের করতে পারবো। তাহলে অ্যাকচুয়ালি এখানে করতে হবে সংখ্যাগুলো সব যোগ করতে হবে, যোগ করে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা সংখ্যা, তাহলে যোগফলকে 10 দিয়ে ভাগ করব, ভাগ করে সেটা 13 লিখব। আর সেখান থেকে সমাধান করে যে সমীকরণ পাবো সমীকরণকে সমাধান করে আমরা x এর মান বের করতে পারবো। তো এখানে লিখতে হবে প্রশ্নানুসারে গড় সমান 13 বলা আছে, বা গড় আমরা বের করব কি করে, 4 প্লাস 8 প্লাস 9 প্লাস x প্লাস 2 প্লাস x প্লাস 4 প্লাস 12 প্লাস 14 প্লাস 17 প্লাস 30 প্লাস 24। মোট সংখ্যা আছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাই 10 দিয়ে ভাগ করছি। আর এটা সমান 13 লিখতে হবে, কারণ গড় 13 বলা আছে। তাহলে এই সংখ্যাগুলোকে পরপর যোগ করতে হবে। 30 এবং 24 হলো 54, 54 এবং 10 64, 64 আর 7 71, 71 আর 10 81, 81 আর 4 85, 85 আর 10 95, 95 আর 2 97, 97 আর 4 হলো 101, 101 আর 2 103, 103 এবং 9 112, 112 আর 8 120, 120 আর 6 126, তাহলে 126 আর x এবং x অর্থাৎ 2x বাই 10 ইজ ইকুয়াল টু 13। তো 126 প্লাস 2x ইজ ইকুয়াল টু, গুণ করে দেবো, তাহলে 130 হলো, বা 2x ইজ ইকুয়াল টু 130 মাইনাস 126, বা 2x ইজ ইকুয়াল টু 130 থেকে 126 বিয়োগ করলে আমরা 4 পাই। এখান থেকে x সমান লিখতে পারি 4/2, বা x এর মান 2। আচ্ছা, সত্য বা মিথ্যা লেখো। বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। বার্ষিক 10% সরল সুদের হারে 1 বছরের, তাহলে 1 বছরের সরল সুদ যেমন হয় যত হয় চক্রবৃদ্ধি সুদও তত হয়, সুতরাং পার্থক্য 1 টাকা নয়, পার্থক্য 0 হবে। তাহলে এটা মিথ্যা দেওয়া আছে, 3-এর 1, 3-এর 1 এটা হবে মিথ্যা। 3-এর 2, x ও y ব্যস্ত ভেদে থাকলে x বাই y সমান ধ্রুবক। x আর y ব্যস্ত ভেদে আছে, তার মানে কি, তার মানে x সমানুপাতি 1/y, বা আমরা লিখতে পারি x সমান k ইন্টু 1/y, বজ্রগুণ করলে পাই xy সমান k সমান ধ্রুবক। তাহলে x আর y এর গুণফল ধ্রুবক হয়, বাট এখানে বলা আছে কি x বাই y ধ্রুবক বলা আছে, তাহলে এটা মিথ্যা। এটা মিথ্যা। 3-এর 3, দুটি এককেন্দ্রীয় বৃত্তে একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। তাহলে এককেন্দ্রীয় বৃত্ত এঁকে দেখা যাক কটা সাধারণ স্পর্শক থাকছে। এটা একটা বৃত্ত আঁকা হলো, আর এর মধ্যে আর একখানা বৃত্ত এভাবে এঁকে দিলাম। তাহলে এই দুটো বৃত্তের সাধারণ স্পর্শক হবে কি করে, যেটা ভেতরের বৃত্তের স্পর্শক হবে সেটা বাইরের বৃত্তের স্পর্শক হবে না, আর যদি আমরা বাইরের বৃত্তের স্পর্শক আঁকি সেটা ভেতরের বৃত্তের হবে না। তাহলে সাধারণ স্পর্শক নেই, সাধারণ স্পর্শক নেই, কিন্তু এখানে একটি বলা আছে, সুতরাং এটা মিথ্যা বলা আছে।
এরপরে 3 এর 3 sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইজ গ্রেটার দেন sin 90 ডিগ্রি। তাহলে এখানে দেখি কি আছে, sin 30 ডিগ্রি আছে প্লাস sin 60 ডিগ্রি আছে, এটা গ্রেটার দেন 90 ডিগ্রি কিনা সেটা বলতে হবে। তো sin 30 ডিগ্রি মান 1/2, sin 60 ডিগ্রি মান √3/2, তাহলে 2 লসাগু 1 প্লাস √3, এখন 1 প্লাস √3 মান 1.732/2 সমান 2.732/2, অর্থাৎ উপরে 2 এর চেয়ে বড় একটা সংখ্যা, নিচে 2, তাহলে এটা 1 এর চেয়ে বড়। আর sin 90 ডিগ্রি সেটা কিনা 1 এর সাথে সমান, এটা 1 এর সাথে সমান, এটা 1 এর চেয়ে বড়, তাহলে অতএব sin 30 ডিগ্রি যেটা আছে প্লাস 60 ডিগ্রি এটা অবশ্যই 1 এর চেয়ে বড়, তার মানে এটা sin 90 ডিগ্রির চেয়েও বড়, তাহলে এটা কিন্তু সত্য। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের দ্বিগুণ হবে। তাহলে আমরা এখানে অঙ্ক কষে দেখব যে দ্বিগুণ হবে কি হবে না। তাহলে গোলকের প্রথমকার ব্যাসার্ধ r ধরে নেব, মনে করি গোলকটির প্রাথমিক ব্যাসার্ধ সমান r একক, অতএব আয়তন সমান 4/3 পাই r³ ঘন একক। তাহলে আচ্ছা, ব্যাসার্ধ দ্বিগুণ করলে নতুন আয়তন বা অন্তিম আয়তন লিখতে পারতাম, তো যাই হোক নতুন আয়তন লিখলেও হবে। নতুন আয়তন সমান 4/3 পাই। এখন r³ না লিখে আমি আর ব্যাসার্ধ যেহেতু দ্বিগুণ করেছি, তাহলে এখানে 2r³ লিখব, এত ঘন একক সমান 4/3 পাই, তাহলে 2r 3খানা গুণ করছি, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8r³, তাহলে এটা হলো 8r³ ঘন একক সমান 8টা যদি প্রথমে রাখি তাহলে 4/3 পাই r³, অর্থাৎ প্রথমে যে আয়তন তার 8 গুণ হলো, তাহলে 8 ইন্টু প্রাথমিক আয়তন। তো এখানে বলা ছিল যে দ্বিগুণ হবে এখানে, অর্থাৎ 8 গুণ হবে, 8 গুণ, কিন্তু বইতে বলা আছে দ্বিগুণ হবে, সুতরাং ওটা মিথ্যা বলা আছে। তিনের 6 5 2 4 3 5 2 5 2 5 2 তথ্যের সংখ্যাগুরু মান 2। এখন এখানে শ্রেণী এবং পরিসংখ্যা লিখে ফেলতে হবে, তাহলে আমি লিখব শ্রেণী পরিসংখ্যা, তাহলে সর্বোচ্চ পরিসংখ্যার যে শ্রেণী সেটাই কিন্তু সংখ্যাগুরু মান হয়। তো এখানে 2 আছে, 2 কটা আছে এবার গুনতে স্টার্ট করো, 1 2 3 4, 4খানা 2 আছে, তাহলে পরিসংখ্যা হচ্ছে 4, তাহলে 2 ছাড়াও 3 আছে আর 4 আছে আর 5, 3 1, তাহলে এখানে একটা 3 আছে, এখানে 1 লিখলাম, 3 পরে 4 আছে, 4 আছে
একটা, তাহলে এখানে একটা 4, এরপর লিখব 5, 1 2 3 4, 4খানা 5 আছে, তাহলে সর্বোচ্চ পরিসংখ্যা আমরা দুটো পাচ্ছি, 2 এর ক্ষেত্রে সর্বোচ্চ পরিসংখ্যা আর 5 এর ক্ষেত্রে সর্বোচ্চ পরিসংখ্যা পাচ্ছি। তাহলে সংখ্যাগুরু মান এই 2 হবে এবং এই 5 হবে, তাহলে 2,5, তাহলে সর্বোচ্চ পরিসংখ্যা সমান 4, এর শ্রেণী 2 ও 5, অতএব সংখ্যাগুরু মান সমান 2,5, কিন্তু প্রশ্নে বলা আছে কেবল 2, তাহলে ওখানেও মিথ্যা বলা আছে, এটা লিখতে হবে মিথ্যা। চারের এক দিকে আছে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। তাহলে I সমান P/100 সরল সুদ নির্ণয়ের যে সূত্র, এই সূত্র প্রয়োগ করে কিন্তু সহজে অঙ্কটা করতে পারবো আমরা। I সমান P/100, I হচ্ছে সুদের পরিমাণ, P আসল, তারপরে R সুদের হার এবং T সময়। তাহলে এখানে লিখবো কি কি দেওয়া আছে, তাহলে লিখবো এখানে I ফর সুদের পরিমাণ, সুদের পরিমাণ যেটা I দিয়ে লেখা হয়, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা, সুদের পরিমাণ 1 টাকা। তারপরে আসল, ওখানে বলা আছে কত টাকার, অর্থাৎ আসল বের করতে হবে। তারপরে সুদের হার, সুদের হার যেটা R দিয়ে লেখা হয়, সুদের হার বলা আছে 5%। তারপরে সময় ব্র্যাকেটে T, সময় বলা আছে মাসিক সুদ অর্থাৎ 1 মাস, তাহলে আমরা সবসময় বছরে হিসাব করি, এই সূত্রে সময়টা কিন্তু বছরে, সেই জন্য 1 মাসকে বছর করার জন্য 12 দিয়ে ভাগ করলাম। আমাকে বের করতে হবে P এর মান, তো সম্পর্ক এটা আছে, এইটা আমি লিখে ফেলবো। তাহলে লিখবো আমরা জানি যে I সমান P/100, আমাকে P বের করতে হবে, তো বজ্রগুণ করে ফেলবো, নিচে 1 আছে, 1 দিয়ে P/t গুণ, তাহলে P/t, I দিয়ে 100 কে গুণ, তাহলে 100i, P/t সমান 100i, এখান থেকে আমাকে P বের করতে হবে, তাহলে লিখবো বা P সমান 100i, তার নিচে 8t, 100i তার নিচে 8t সমান 100 ইন্টু I, I এর মান 1 টাকা 1, তারপরে R এর মান 5, তারপর T এর মান 1/12, সরল করে লিখলে পাই 100 ইন্টু 1, 12টা উপরে হবে 12 বাই নিচে 5 ইন্টু 1, তাহলে 5 20 100, এখানে 20 লিখলাম, 20 আর 12, 12 দুগুণে 24, তাহলে এটা হচ্ছে 240 টাকা। অতএব আসল সমান 240 টাকা। 2 জায়গায় আছে এক অংশীদারি ব্যবসায়ী 3 জনের মূলধনের অনুপাত 3:5:8, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। তাহলে অনুপাত দেখেই বুঝতে পারছি প্রথম জনের লাভ অনেক কম, দ্বিতীয় জনের লাভ মাঝারি মাপের এবং তৃতীয় জনের লাভ সবচেয়ে বেশি। তো প্রথম ব্যক্তির লাভ যেটা আছে 3 আর তৃতীয় ব্যক্তির লাভ যেটা আছে 8, তাহলে এই দুই লাভের মানে অনুপাত হিসেবে 3 আর 8 দেওয়া আছে, এই দুই লাভের, এই প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম আছে। তাহলে যদি আমরা ধরে নিই যে প্রথম ব্যক্তির লাভ 3x টাকা, দ্বিতীয় ব্যক্তির 5x এবং তৃতীয় ব্যক্তির 8x টাকা, তাহলে 8x থেকে 3x বিয়োগ করলে 60 হওয়ার কথা,
তাহলে সেটা 60 লিখবো, লিখে সমীকরণ পাবো। সমীকরণ পেলে এক্সের মান বেরিয়ে যাবে, এক্সের মান বেরিয়ে গেলে তিনজনের আমরা লাভ আলাদা করে পেয়ে যাব, তারপরে সেই লাভ যোগ করে মোট লাভ পাবো। তাহলে প্রথম কাজ হবে তিনজনের লাভের পরিমাণ এক্স দিয়ে ধরে নেওয়া। মনে করি তিনজনের লাভ যথাক্রমে এখানে 3:5:8 আছে, তাহলে 3x টাকা, 5x টাকা ও 8x টাকা। তাহলে তিনজনের লাভ লিখে নিয়েছি। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে প্রথম ও তৃতীয় ব্যক্তির লাভের অন্তর কত হয় দেখে নিই। প্রথম ও তৃতীয় ব্যক্তির লাভের পার্থক্য বা লাভের বিয়োগফল বা লাভের অন্তর, লাভের পার্থক্য, এটা সমান 8x টাকা আছে তৃতীয় ব্যক্তির, প্রথম ব্যক্তির আছে 3x টাকা। তাহলে এটা হচ্ছে 8x থেকে 3x বিয়োগ করলে 5x টাকা হচ্ছে। এটা হলো প্রথম ও তৃতীয় ব্যক্তির লাভের অন্তর বা লাভের পার্থক্য। তাহলে এই টাকাটা 60 টাকা বলা আছে প্রশ্নে, তাহলে লিখব প্রশ্ন অনুসারে 5x is equal to 60 বা x is equal to 60/5, 5 বারং 60, তাহলে পেলাম x সমান 12। এবার তিনজনের লাভ বের করতে পারবো। প্রথম ব্যক্তির লাভ, অতএব প্রথম ব্যক্তির লাভ, আমার মোট লাভ বের করতে হবে, তো তিনজনের লাভ বের করে তারপরে যোগ করে দেব। তো আমরা অন্যভাবেও করতে পারি, প্রত্যেকের লাভ এভাবে না বের করে আমরা লিখতে পারি তিনজনের মোট লাভ। তাহলে আমরা কি করতে যাচ্ছিলাম এখানে, আমরা করতে যাচ্ছিলাম প্রথম ব্যক্তির লাভ 3x অর্থাৎ 3 × 12, 3 বারং 36, দ্বিতীয় ব্যক্তির লাভ 5x, 5 × 12, 5 বারং 60, তৃতীয় ব্যক্তির লাভ 8x, 8 × 12, 8 বারং 96 টাকা, এইভাবে বের করতে যাচ্ছিলাম, তারপরে সেগুলো যোগ করে দিতাম। সেটা না করে আমরা তিনজনের মোট লাভ 3x প্লাস 5x প্লাস 8x লিখলাম, তারপরে x এর মানটা একবারে বসাবো, টাকা, তো সমান 8, 3 এবং 5 8, 8 আর 8 16, তাহলে এটা 16x টাকা। তাহলে 16 ইন্টু x এর মান 12 টাকা। এখন 16 এবং 12 গুণ করতে হবে, 16 দুগুণ 32, 16 1 16, তাহলে সমান 192 টাকা। তাহলে ব্যবসায়ী মোট 192 টাকা লাভ হয়েছিল, অতএব ব্যবসায়ী মোট 192 টাকা লাভ হয়েছিল। তো আমার এখানে 192 বেরিয়েছে, বাট প্রশ্নে কিন্তু 480 আছে, উত্তরে 480 টাকা আছে। এটা কেন আছে বলতে পারবে? এটা আছে এই কারণে যে এই অঙ্কটা বইয়েরই অঙ্ক, আর সেখানে 3:5:8 নেই, সেখানে কিন্তু ছিল এই অনুপাতটা বইতে, তোমাদের টেক্সট বইতে 3:8:5 ছিল, অনুপাতটা একটু ঘোরানো আছে। তাহলে অনুপাতটা একটু ঘোরানো আছে বলে এর উত্তরটা আলাদা হলো, বাট অনুপাতটা যদি এটা থাকতো তাহলে কিন্তু ওই 480 টাকায় আসতো। সুতরাং এটা একটু খেয়াল করবে, এটা এর উত্তরটা 480 আছে, কিন্তু অ্যাকচুয়ালি অনুপাত যদি এটা হয় তাহলে উত্তর কিন্তু এই 192 টাকাই হবে।
এখানে 3 দাগে আছে a/2 সমান b/3 সমান c/4 সমান 2a - 3b প্লাস 4c/p হলে p এর মান কত? তাহলে অঙ্কটা অ্যাকচুয়ালি আছে a/2 সমান b/3 সমান c/4 সমান 2a - 3b - 4c/p হলে p সমান কত? তো এখানে যেটা আছে এটা সমান পুরোটা k ধরে নেব। তাহলে a/2 সমান b/3 সমান c/4 সমান 2a - 3b - 4c/p এটা সমান k ধরলাম। a সমান তাহলে কি a/2 সমান k, অতএব a/2 সমান k। এখান থেকে বলতে পারি a সমান 2k, b/3 সমান k, তাহলে এখান থেকে বলা যায় b সমান 3k ও c/4 সমান k, এখান থেকে বলা যায় c সমান 4k। a সমান 2k, b সমান 3k আর c সমান 4k পেয়েছি। এখন এটা সমানও k আছে, তাহলে লিখব 2a - 3b - 4c/p এটা সমান k আছে। তাহলে আমরা লিখতে পারবো যে 2a, আচ্ছা তো এটা আমরা এক কাজ করি যে a আছে, a এর মানটা বসিয়ে দিই, b এর মানটা বসিয়ে দিই, c এর মানটা এখানে বসিয়ে দিই। তাহলে a এর মান এখানে 2k, তাহলে 2 ইন্টু এর মান এখানে বসাবো, 3 ইন্টু এখানে b এর মান বসাবো, 4 এখানে c এর মান বসাবো বাই p এটা সমান k। এখন a এর মান 2k, তাহলে এখানে 2k বসিয়ে দিলাম, b এর মান 3k, এখানে 3k বসিয়ে দিলাম, c এর মান 4k, এখানে 4k বসিয়ে দিলাম। তাহলে পাচ্ছি 2 দুগুণ 4 অর্থাৎ 4k মাইনাস 3 3 9, 9k মাইনাস 4 4 16, 16k বাই p এটা সমান k। তাহলে এখানে প্লাস ছিল, প্লাস এটা প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস। তাহলে কি হলো, 16 থেকে প্রথমে 9 বিয়োগ করতে হবে, তাহলে থাকে 7। আচ্ছা তো এখানে আবার 4k আছে, 4k এবং 16, তাহলে এটা হলো 20k, 20k মাইনাস 9k বাই p সমান k, বা এটা হয়ে গেল 11k বাই p সমান k। তাহলে যদি আমরা বজ্রগুণ করি তাহলে পাচ্ছি pk, pk ইজ ইকুয়াল টু 11k বা p ইজ ইকুয়াল টু 11k বাই k, k কে কেটে দিলাম, তাহলে সমান 11 পেলাম। তাহলে অতএব a এর মান 11, না অতএব p এর মান 11, p এর মান সমান 11। 4x স্কয়ার মাইনাস 2x প্লাস p মাইনাস 4 সমান 0 সমীকরণে বীজদ্বয়ের একটি অপরটির অনন্য হলে p এর মান কত হবে? তাহলে লিখে নেব প্রদত্ত সমীকরণটি হলো, লিখব কি প্রদত্ত সমীকরণটি হলো
4x² মাইনাস 2x প্লাস পি মাইনাস 4 এটা সমান 0। তাহলে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে আমরা লিখতে পারি 4x² মাইনাস 2x প্লাস ব্র্যাকেট দিয়ে পি মাইনাস 4টা লিখলাম। তাহলে কোনটা এ, কোনটা বি আর কোনটা সি? এটা এ। তাহলে এখানে আমরা যদি এই সমীকরণটিকে মনে করো যে ax² প্লাস bx প্লাস সি সমান 0, এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে এর জায়গাতে দেখো 4 আছে, 4, বি এর জায়গাতে দেখো -2 আছে, তাহলে এটা -2, আর সি এর জায়গাতে পি মাইনাস 4 আছে, তাহলে পি মাইনাস 4 এটা। এখন একটি বীজ অপর বীজের অনন্য, তাহলে এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। এর বীজ দুটো ধরে নিলাম, একটা বীজ ধরবো আলফা আর অন্যটা ধরবো 1/α। তাহলে মনে করি 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও 1/α, অতএব বীজদ্বয়ের গুণফল এখানে গুণফল এই কারণে বের করছি, গুণ করলে আলফা আলফা কেটে যাবে, গুণফল বীজদ্বয়ের গুণফল সমান c/a, এটা হলো সূত্র। তাহলে বীজদ্বয় হচ্ছে আলফা ইন্টু 1/α সমান c ফর, দেখো পি মাইনাস 4 ছিল সি এর জায়গাতে, আর এ ফর 4, এটা হবে আর 4 হবে, কেটে দিলাম ওপর নিচে। তাহলে পাবো 1 সমান পি মাইনাস 4/4, বজ্রগুণ করলে পাই পি মাইনাস 4 ইজ ইকুয়াল টু 4 × 4 4, বা পি সমান 4, এই 4 ডান দিকে গেলে 4 + 4, আর 4 + 4 ইজ ইকুয়াল টু 8। তাহলে কি হলো? তাহলে পি এর মান হলো 8। পাঁচে আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে এপি সমান 4 সেমি, কিউসি সমান 9 সেন্টিমিটার হলে পিবি সমান, এবং পিবি সমান এ কিউ হয়, তাহলে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে পিবি সমান এ কিউ। তো ছবিটা এঁকে ফেলতে হবে প্রথমে ঠিকঠাক করে। এবিসি ত্রিভুজের কোনো ধরন বলা নেই, তাহলে আমরা এখানে একটা বিষমবাহু ত্রিভুজ আঁকবো। নাম দিলাম এ বি সি, কারণ প্রশ্নে এবিসি নাম দিতে বলা আছে। বিসি বাহু সমান্তরাল সরলরেখা পি কিউ, এটা পি, আর এখানে যেখানে ছেদ করবে এখানে পি বিন্দুতে ছেদ করেছে, এখানে কিউ বিন্দুতে ছেদ করেছে। এখানে একটা শর্ত বলা আছে পিবি সমান এ কিউ। আচ্ছা, রেখাটা একটু ওপর দিয়ে হতো, আমি কেটে ওপর দিয়েই করি, তাহলে বুঝতে সুবিধা হবে। পিবি সমান এ কিউ, হ্যাঁ মোটামুটি এখান থেকে পিবি সমান, আচ্ছা পিবি এই দৈর্ঘ্য এ কিউ এই দৈর্ঘ্য পরপর সমান, তাহলে আমি এখানে লিখে রাখি যে পিবি সমান এ কিউ বলা আছে। আচ্ছা, তারপরে বলা আছে যে এপি সমান 4 সেন্টিমিটার, এপি এটা 4 সেন্টিমিটার বলা আছে। কিউসি সমান 9 সেন্টিমিটার, কিউ থেকে সি পর্যন্ত এটা 9 সেন্টিমিটার বলা আছে। তাহলে পিবি এর দৈর্ঘ্য বের করতে হবে, দিস ইজ পিবি, এর দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি যে কোনো বাহুর একটি বাহু সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, অর্থাৎ এই দুইয়ের অনুপাত এই দুইয়ের অনুপাতের সাথে সমান হবে। তাহলে এপি বাই বিপি সমান এ কিউ বাই কিউসি। তো আমাকে এখন বের করতে হবে এখানে পিবি এর মান, পিবি সমান প্রশ্ন চিহ্ন, পিবি এর মান বের করতে হবে। পিবি বা বিপি, এখানে বিপি আছে, আচ্ছা পিবি আর এ কিউ পরপর সমান বলা আছে, আমি এখানে বরং পিবি লিখি।
পিবি আর একিউ পরপর সমান, তাহলে একিউ এর জায়গাতেও পিবি লিখতে পারি। তাহলে লিখবো বা আচ্ছা এপি সমান কত, এপি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, 4 বসালাম, এখানে পিবি বসালাম, এখানে পিবি বসালাম, আর কিউসি যেটা 9 সেন্টিমিটার দেওয়া আছে, আর এখানে অবশ্যই লিখব যে যেহেতু পিবি সমান একিউ তাই আমি পিবি যে একিউ জায়গাতে পিবি লিখেছি। এবার যদি বজ্রগুণ করি, পিবি পিবি গুণ করলে পিবি স্কোয়ার সমান 4 নং 36 বা পিবি স্কোয়ার সমান 36-এর অর্থাৎ 6-এর বর্গ করলে 36 হয়, তাহলে পিবি স্কোয়ার সমান 6 স্কোয়ার বা পিবি সমান 6 সেন্টিমিটার। তাহলে পিবি এর মাপ পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি কিউ এবং পি আর বৃত্তের দুটি স্পর্শক হলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে। তাহলে অঙ্কটা পড়ে বেশ কঠিন লাগছে, কিন্তু ছবিটা আঁকলে বোঝা যাবে যে এটা আদৌ কঠিন নয়। তো প্রথম কাজ হবে ছবিটা এঁকে ফেলা, যেভাবে বলা আছে প্রশ্নে। প্রশ্নে বলা আছে কি ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সি, না এখানে বলা আছে কি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তো এখানে একটা বৃত্ত আঁকছি, এটা ও কেন্দ্রীয় বৃত্ত। তো ও কেন্দ্রীয় বৃত্তে এটা ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, ও বিন্দু থেকে 13 সেমি দূরে পি বিন্দু, এখান থেকে এটা ও বিন্দু, এখান থেকে 13 সেমি দূরত্বে একটা পি বিন্দু নিয়েছি। পি কিউ পি আর দুটি স্পর্শক, তাহলে পি বিন্দু থেকে বৃত্তের উপরে দুখানে স্পর্শক আঁকতে হবে। তো এটা একটা স্পর্শক অঙ্কন করলাম, আর এখান থেকে এটা একটা স্পর্শক অঙ্কন করলাম। স্পর্শক দুটোর নাম পি কিউ এবং পি আর। পি কিউ ও আর, পি কিউ ও আর, এই যে চতুর্ভুজটা পেলাম, এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো এই যে চতুর্ভুজটা আছে, আমরা চতুর্ভুজটাকে এভাবে দুই ভাগে ভাগ করতে পারি। দুই ভাগে ভাগ করলে উপরে একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, কারণ এই কোণটা 90 ডিগ্রি, আবার এই কোণটা 90 ডিগ্রি, নিচেও একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এরও তাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার বলা আছে, তাহলে এখানে 5 সেন্টিমিটার লিখলাম, এখানে 5 সেন্টিমিটার লিখলাম। আর ও থেকে পি পর্যন্ত এই দূরত্বটা বলা আছে 13 সেন্টিমিটার, তাহলে এখানে 13 সেন্টিমিটার লিখে দিলাম। তো এটা এই বাহু আর এই বাহু পরস্পর লম্ব, তাহলে এই দুটো বাহু জানতে হবে। এই উপরের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে, নিচের ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে এই বাহু আর এই বাহু জানতে হবে। পিথাগোরাসের সূত্র দিয়ে এই উপরের ত্রিভুজের ক্ষেত্রে এই বাহুটা জানতে পারবো, কারণ এটা অতিভুজ। না, এই বাহু তো জানি, এই বাহুটা জানতে পারবো। এটা 13 জানি, এটা 5 জানি, তাহলে এই বাহুটা জানতে পারবো। তাহলে প্রথমেই লিখবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ আর এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের নাম ওপি কিউ, এর নাম ওপি আর। ত্রিভুজ ওপি কিউ ও ত্রিভুজ ওপি আর সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ওপি কিউ থেকে পাই আচ্ছা এখানে কি পাই, ওপি সমান 13 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে অতিভুজ ওপি সমান 13 সেন্টিমিটার। আমি এটাকে লম্ব ধরলে এটা ভূমি হবে, বা এটাকে লম্ব ধরলে এটা ভূমি হবে। আমি এটাকেই ভূমি ধরছি, তাহলে ভূমি ও কিউ
সমান 5 সেন্টিমিটার, লম্ব PQ এটা সমান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্রানুযায়ী আমরা জানি, পিথাগোরাসের সূত্রানুযায়ী, আচ্ছা এখানে দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে না, কেবল একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে এর যত ক্ষেত্রফল হবে এরও তাই হবে, কারণ এই দুটো ত্রিভুজ সর্বসম হয়। তাহলে কেবল এর ক্ষেত্রফল বের করে তাকে ডবল করে দিলে আমরা দুটো ত্রিভুজ বা এই টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফলটা পাবো। তাহলে এখানে অতিভুজের স্কোয়ার অর্থাৎ ওপি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার অর্থাৎ ওকিউ স্কোয়ার, না লম্ব স্কোয়ার ওপি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ ওকিউ স্কোয়ার। তো এখান থেকে পাই ওপি, ওপি সমান 13 বলা আছে, তাহলে 13 স্কোয়ার সমান ওপি, না ওপি অতিভুজ, ওকিউ লম্ব, পিকিউ ভূমি, ওকিউ ওকিউ ভূমি আর পিকিউ লম্ব, এটা লম্ব ধরেছিলাম, তাহলে এটা হবে পিকিউ, ওপি স্কোয়ার সমান পিকিউ স্কোয়ার প্লাস ওকিউ স্কোয়ার। তাহলে ওপি 13 স্কোয়ার লিখেছি, পিকিউ পিকিউ এর মান জানতে হবে, তাহলে এখানে পিকিউ হিসাবে রাখলাম প্লাস ওকিউ, ওকিউ 5 সেন্টিমিটার বা 13 13 169 সমান পিকিউ স্কোয়ার প্লাস 5 5 25, তাহলে এখান থেকে পাই পিকিউ স্কোয়ার সমান 169 মাইনাস 25, তাহলে এটা হলো 144। তাহলে পিকিউ সমান বলতে পারি আমরা, পিকিউ সমান √12, না √144। তাহলে কি হলো, আমরা প্লাস মাইনাস কেন নিলাম না, পিকিউ বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কোনো মাইনাস হয় না, তো রুট দেওয়ার সময় এর আগে প্লাস মাইনাস সেই জন্য লিখিনি। তাহলে এটা সমান 12 সেন্টিমিটার, পিকিউ এর মান বেরোলো 12 সেন্টিমিটার, অর্থাৎ এই ত্রিভুজের আমি ভূমি পেয়ে গেলাম এবং উচ্চতাও পেয়ে গেছি। তাহলে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু ওকিউ, ওকিউ এর মান 5 ইন্টু পিকিউ, পিকিউ এর মান এক্ষুনি বেরিয়েছে 12, এত বর্গ সেন্টিমিটার বা সেমি স্কোয়ার দিলাম সমান 2 এবং 12 6, 5 × 30 সমান 30 বর্গ সেমি। তো এর ডবল হবে এই টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফল। অতএব PQOR চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 30 ইন্টু 2 বর্গ সেমি সমান 60 সেমি স্কোয়ার। সাথে আছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি যে দুটি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এ ও বি সমান 60 ডিগ্রি, তাহলে এবং সিডি সমান 6 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এখানে আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটি কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এটা অকেন্দ্রীয় বৃত্ত, এটা এবি যায়, এটার দূরত্ব কেন্দ্র থেকে এই হলো এর দূরত্ব, আর একটা যে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী অর্থাৎ মোটামুটি এরকম দূরত্বে নিলাম, তাহলে এই দূরত্ব এবং এই দূরত্ব পরপর সমান ও কেন্দ্রীয় বৃত্ত, এটা হলো সিডি। এ ও বি কোণ 60 ডিগ্রি, এ ও বি এই কোণটা 60 ডিগ্রি বলা আছে,
তাহলে সিডি, সি থেকে ডি এটা 6 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসার্ধ কত, অর্থাৎ সিডি যদি 6 হয় তাহলে এই ওবি ব্যাসার্ধ বা ওএ ব্যাসার্ধ, ওবি বা ওএ আমাকে বের করতে হবে। তাহলে এটা যখন 60 ডিগ্রি, এবার দেখো আমরা জানি যে কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যাগুলো দৈর্ঘ্য সমান হয়। তাহলে এবি সমান সিডি সমান 6 সেন্টিমিটার। এবি আর সিডি পরপর সমান 6 সেন্টিমিটার আমাকে বের করতে হবে। বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ ওএ বা ওবি, এটা বৃত্তের ব্যাসার্ধ, এটা আমাকে বের করতে হবে। যদি ও এ বি এই ত্রিভুজটা নিই, এ ও বি ত্রিভুজ এ ও বি এর কি বলতে পারছি দেখো, ওএ আর ওবি পরপর সমান বলতে পারছি, ওএ সমান ওবি এটা বলতে পারছি। আর কোণ এ ও বি 60 ডিগ্রি আছে, কোণ এ ও বি এটা সমান 60 ডিগ্রি আছে। এই দুটো বাহু সমান বলে এই কোণ দুটো সমান হবে, বাহু সংলগ্ন কোণ। তাহলে এই কোণটার নাম, অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ। তাহলে দেখো এই দুটো কোণ পরপর সমান, এই কোণটা আছে 60 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তার থেকে 60 ডিগ্রি বাদ দিলাম, বাদ দিলে থাকে 120 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে 120 ডিগ্রি। আবার কোণ দুটো পরপর সমান, সেই জন্য প্রত্যেকটা কোণ হবে, প্রথমে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করে নিলাম, বিয়োগ করে যেটা পাবো দুভাগে ভাগ করে দেবো, বাই 2 সমান 120 ডিগ্রি বাই 2, আর প্রত্যেকটা 120 হাফ অর্থাৎ 60 ডিগ্রি সমান। তাহলে এ ও বি যে ত্রিভুজটা আছে এর প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে, ত্রিভুজ এ ও বি এর প্রতিটি কোণ বা প্রতিটি কোণের মান সমান 60 ডিগ্রি। সুতরাং এটি সমবাহু ত্রিভুজ। সুতরাং এটি সমবাহু ত্রিভুজ। অতএব আমরা বলতে পারি যে ওএ এবং ওবি সমান এবি, অর্থাৎ এর ওএ বাহু, ওবি বাহু, এবি বাহু সব পরপর সমান। আবার এবি সমান আমরা লিখেছিলাম, দেখো এবি সমান 6 সেন্টিমিটার ছিল, তাহলে এটা 6 সেন্টিমিটার লিখে দিলাম। তাহলে ওএ সমানও 6 সেন্টিমিটার, ওবি সমানও 6 সেন্টিমিটার, অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। অতএব বৃত্তটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। আচ্ছা, এর পরবর্তী অঙ্ক আছে tan থিটা প্লাস cot থিটা সমান 2 হলে কোসেক থিটা এর মান নির্ণয় করো। তাহলে tan থিটা প্লাস cot থিটা সমান 2 দেওয়া আছে, এখান থেকে আমরা tan থিটা মাইনাস cot থিটা এর মান বের করে নিতে পারবো। তাহলে প্রথমে লিখে নেব যে tan থিটা প্লাস cot থিটা সমান 2, tan থিটা প্লাস cot থিটা এটা সমান 2। তাহলে উভয় পক্ষকে বর্গ করে পাই tan থিটা প্লাস cot থিটা তার হোল স্কয়ার সমান 2 এর হোল স্কয়ার, মানে 2 দুগুণে 4 হবে। তো a প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে, a প্লাস বি হোল স্কয়ারের দুখানা সূত্র আছে, একটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর একটা আছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এখানে আমি লিখব a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab এটা সমান 2 দুগুণে 4, বা tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার প্লাস 4 ইন্টু tan থিটা থাকছে, আর cot থিটার জায়গাতে আমরা 1/tan থিটা লিখতে পারি, এটা সমান 4। tan থিটা কেটে দিলাম, বা tan থিটা মাইনাস cot থিটা তার হোল স্কয়ার প্লাস 4 সমান 4 লিখব, তো সেটা না লিখে আমি এটা সমান লিখে দিলাম 4 মাইনাস 4, তাহলে এটা অ্যাকচুয়ালি শূন্য বেরোলো। তাহলে এখান থেকে পাই tan থিটা
মাইনাস কট থিটা হোল স্কয়ার সমান 0, তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা এটা সমানও 0, তাহলে এখান থেকে বলতে পারি ট্যান থিটা মাইনাস এই সমান ট্যান থিটা সমান কট থিটা। তাহলে অঙ্কটা আমরা কোণ দিয়ে করতে পারি, আবার আমরা সাইন কস ট্যান এর মধ্যে যে সূত্র আছে সেই সূত্র দিয়েও করতে পারি। তো এখানে কোণ দিয়ে করাই বেস্ট। তো এই কোণ পাল্টে কটটাকে ট্যান করতে পারি আমরা, তাহলে এখানে লিখতে পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে থিটা এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা সমান, কারণ এটাও ট্যান এটাও ট্যান, দুই দিকে তুলনা করলে পাই থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা, বা থিটা প্লাস থিটা সমান 90 ডিগ্রি, বা 2 থিটা সমান 90 ডিগ্রি। এখান থেকে পাই থিটা সমান 90 ডিগ্রি বাই 2, আর এটা হলো 45 ডিগ্রি। তাহলে অতএব কোসেক থিটা সমান কোসেক 45 ডিগ্রি সমান √2। কোসেক 45 ডিগ্রি মান হলো √2। 9 আছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতিকোণ নির্ণয় করো। তাহলে এখানে ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। আমরা চাইলে ছায়ার দৈর্ঘ্যকে √3x এবং উচ্চতাকে 1x অর্থাৎ x মিটার ধরে নিতে পারি, নিয়ে সূর্যের উন্নতিকোণ সেখান থেকে বের করতে পারবো। তো এখানে একটা স্তম্ভ এঁকেছি আর এখানে তার ছায়ার দৈর্ঘ্য এঁকেছি। এখানে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের দৈর্ঘ্যের চেয়ে বেশি বড়, আর সূর্যের উন্নতিকোণ অর্থাৎ সূর্য এই রেখা বরাবর আছে, এটা হলো সূর্যের উন্নতিকোণ। এটা থিটা ধরলাম, ছায়ার দৈর্ঘ্য x√3 মিটার আর স্তম্ভের উচ্চতা x মিটার। ত্রিভুজের নাম ABC। তাহলে এখানে ধরে নেব যে মনে করি ছায়ার দৈর্ঘ্য এখানে BC সমান x√3 মিটার ও স্তম্ভের দৈর্ঘ্য এটা AB, স্তম্ভের দৈর্ঘ্য AB সমান x মিটার। তাহলে ABC একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা 90 ডিগ্রি। ABC সমকোণী ত্রিভুজ, অতএব আচ্ছা আর এই কোণটা থিটা, আচ্ছা সূর্যের উন্নতিকোণ সমান থিটা। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব AB আর ভূমি BC সমান লম্ব x আর ভূমি আছে x√3। যদি কাটাকুটি করি উপর নিচে তাহলে পাচ্ছি ট্যান থিটা সমান x কেটে দিলাম, তাহলে 1/√3। আমরা জানি ট্যান 30 ডিগ্রিতে 1/√3 হয়, তাহলে পাচ্ছি থিটা সমান 30 ডিগ্রি। তাহলে এটাই সূর্যের উন্নতিকোণ। অতএব সূর্যের উন্নতিকোণ সমান 30 ডিগ্রি। 10 আছে একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে AB এবং C একক, এবং A + B + C সমান 25, AB + BC + CA সমান 240.5 হলে ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ঘরটির কর্ণের দৈর্ঘ্যের সমান। সেই জন্য আমাকে এখানে ঘরটির কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তো কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি √(a² + b² + c²), অর্থাৎ √(a² + b² + c² এর মানটা বের করতে হবে। আর এখানে তার জন্য
এই মানগুলো দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, এটা সমান 25, এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা সমান দেওয়া আছে 240.5। তাহলে ঘরের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে আমাকে। ঘরের কর্ণের দৈর্ঘ্য সমান স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একক, এটার মান বের করতে হবে। তাহলে এখানে আমাকে মাথায় রাখতে হবে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যে সূত্র, এই সূত্রটা জানতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা আছে। এখান থেকে আমরা এখানে আসতে চাইছি, তো সমান দেব, রুট চিহ্ন দেব, লিখব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, না এখানে প্লাস ছিল, প্লাস প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে আমাদের যতটুকু দরকার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার করার জন্য অতটুকু লিখে নিয়েছি। ছিল তো এতটুকু, বাট এটা বাড়তি লিখেছি বলে এখানে বিয়োগ করে দেব 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা বিয়োগ করে দিলাম। এখান থেকে এই পর্যন্ত এটা অ্যাকচুয়ালি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা হলো এ বি প্লাস বিসি প্লাস সিএ একক, এত একক। এ প্লাস বি প্লাস সি 25 দেওয়া আছে, তাহলে এখানে লিখব 25 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এর মান দেওয়া আছে 240.5, 240.5 একক সমান 25-এর স্কোয়ার করলে 625 হয়, তার থেকে বিয়োগ করছি 240-এর ডাবল 480, 4 8 0, এখানে 0.5-এর ডবল 1, তাহলে 481। 625 থেকে বিয়োগ করতে হবে 481, এটা ইজ 4, এখানেও এটা ইজ 4, 1, তাহলে সমান স্কোয়ার রুট অফ 144, আর 144-এর বর্গমূল হলো 12। তাহলে কর্ণের দৈর্ঘ্যের মান বেরোলো 12। অতএব ঘরটির মধ্যে, এখানে প্রশ্ন ছিল ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত। ঘরটির মধ্যে যে বৃহত্তম দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য 12 মিটার, না 12 একক। এগারোতে আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল, আর ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, অর্থাৎ এখানে তির্যক উচ্চতা এল, এরও প্রয়োজন। তো এখানে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ এবং তির্যক উচ্চতা এল ধরে নিতে হবে। মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর একক, উচ্চতা এইচ একক ও তির্যক উচ্চতা
এল একক। পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক। ভূমির ক্ষেত্রফল, ভূমি একটি বৃত্ত শঙ্কুর ভূমি, তাহলে ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলে √5 গুণ বলা আছে, তাহলে লিখব প্রশ্নানুসারে পাই আর এল ইজ ইকুয়াল টু √5 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে পাই এল সমান লিখতে পারবো, এখান থেকে এল সমান পাচ্ছি √5 পাই আর স্কোয়ার বাই পাই আর, পাই কেটে দিলাম আর, এবং আর স্কোয়ার থেকে একটা আর কাটছে, তাহলে পেলাম এল ইজ ইকুয়াল টু আর √5, উভয় পক্ষকে বর্গ করলে পাই এল স্কোয়ার সমান √5 স্কোয়ার করলে 5 আর স্কোয়ার। এখন একটা শঙ্কুর ক্ষেত্রে যেটা হয় আমরা জানি যে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা মিলে একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। এটা এল, এটা এইচ, এটা আর, তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সম্পর্ক আছে শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা আর ব্যাসার্ধের মধ্যে। তো এল এর জায়গাতে আমরা লিখতে পারি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 5 আর স্কোয়ার। তো ভূমির ব্যাসার্ধ, এখানে উচ্চতা ও ভূমির শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত বের করতে হবে। তো এখানে এইচ স্কোয়ার সমান লিখব 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান 5 আর স্কোয়ার থেকে আর স্কোয়ার বিয়োগ করলে 4 আর স্কোয়ার, বা এইচ সমান, এখানে স্কোয়ার আছে তাহলে সমান 4 আর স্কোয়ার। এখানে প্লাস মাইনাস দিলাম না, তার কারণ হলো যেহেতু উচ্চতা দৈর্ঘ্যকে বোঝায়, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, সেখানে এইচ সমান প্লাস √4 আর স্কোয়ার। এখানে মাইনাস চিহ্নটা দিয়ে প্লাস মাইনাস দিলাম না, এখানে প্লাস দিলাম অনলি। তাহলে বা আর সমান 2 × 4 আর, তাহলে আর স্কোয়ারের বর্গমূল আর, 4-এর বর্গমূল 2। এখন আমাকে বের করতে হবে যে শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ। তাহলে উচ্চতা নিচে আর আনতে হবে, এইচের নিচে আর, তাহলে বাঁ দিকটাকে আর দিয়ে ভাগ করলাম, তাহলে ডান দিকটাকেও আমাকে আর দিয়ে ভাগ করতে হবে, বা এইচ বাই আর সমান আর আর কেটে দিলে 2, বা আমরা 2/1 লিখতে পারি, বা এইচ ইজ টু আর ইজ ইকুয়াল টু 2:1। তাহলে এটা হলো শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত। প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা n+103/3 হলে n এর মান নির্ণয় করো। তাহলে 2n+1 সংখ্যক ক্রমিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা। তো দেখো এখানে সংখ্যা আছে 2n+1, আমরা n যাই হোক না কেন 2n করলে সেটা জোড় সংখ্যা হয়ে গেল +1, অর্থাৎ +1 দিয়ে এটা কিন্তু বিজোড় হয়ে গেল। তাহলে এখানে n সমান আমরা যেটা লিখি n একটা বিজোড় সংখ্যা, এই স্মলের কথা বলছি না, মোট যতগুলি সংখ্যা গুণে আমরা পাই সেটা এখানে বিজোড়, কারণ 2n+1 সংখ্যক বলা আছে। তাহলে বিজোড় হলে আমরা n+1/2 বের করি, তাহলে এখানে সেটাই করব। তাহলে এখানে আছে 4/12, এখানে 2n+1 একটি বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা, সুতরাং 2n+1 বিজোড় সংখ্যা, তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব, সমান 2n+1 + 1/2 সমান
2n প্লাস 2/2, 2n/2 প্লাস 2/2 সমান n প্লাস 1, অতএব মধ্যমা সমান n প্লাস 1তম পদ। তাহলে nতম পদ সমান, আচ্ছা যেহেতু 1 থেকে শুরু হয়েছে তাহলে nতম 1 প্লাস 1তম পদ এটা n প্লাস 1 হবে। এটার মান প্রশ্নে দেওয়া আছে যে n প্লাস 103/3, তাহলে লিখব প্রশ্নানুসারে n প্লাস 103/3 এটা সমান n প্লাস 1। এখন বজ্রগুণ করলে পাই 3n প্লাস 3 সমান n প্লাস 103, বা 3n মাইনাস n, nটাকে বাদিকে নিয়ে এলাম 103 এবং 3টাকে ডান দিকে নিয়ে গেলে -3, বা এখানে পেলাম 2n সমান 100, বা এখান থেকে পাই n সমান 100/2, তাহলে এটা সমান 50। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।